আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমরা হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণীর সবগুলো অধ্যায়ের প্রায় শেষ প্রান্তে এবং আজকে আমরা রয়েছি 12তম অর্থাৎ দ্বাদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। এই অধ্যায়ে আসলে একটি পরিবারের বাজেট কিভাবে প্রস্তুত করা যায়, পাশাপাশি পারিবারিক আয় ব্যয়ের বিবরণ এবং বছর শেষে পারিবারিক যে মোট সম্পত্তির দায় থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নতুন করে কেউ যদি একাই কোনো নিজের কর্মসংস্থান করে, অর্থাৎ ছোটোখাটো বিজনেস কিংবা কৃষি কাজের মাধ্যমে কোনো কাজের সৃষ্টি করে, সেগুলোর হিসাব কীভাবে রাখা হয় সেটি নিয়ে আলোচনা করে এই পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অধ্যায়। তবে এখানে আমাদের একটি কথা বলতেই হবে, অনেক জায়গায় এই অধ্যায়টাকে ইগনোর করা হয়, এই অধ্যায়টাকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এই অধ্যায়টা তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়ের থেকে কিছুটা সহজ, আর যদি সঠিকভাবে আপনি একটু খেয়াল করতে পারেন তাহলে এইখান থেকেও আপনি ভালো একটা মার্ক অ্যান্সার করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য ম্যাথের মধ্যে বিভিন্ন ধরনের এন্ট্রির কারণে আমাদের ঝামেলা হয়ে যায়, সেই ম্যাথগুলো আমরা করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের এই দ্বাদশ অধ্যায় থেকে অঙ্ক থাকলে সেটা প্লাস পয়েন্ট হবে, এবং অবশ্যই নির্দিষ্ট অঙ্ক করে গেলেই হবে না, পাশাপাশি অপশনও রাখতে হবে। আমাদেরকে সব অধ্যায়গুলোই সমানভাবে গুরুত্ব দিয়ে শিখতে হবে। তো চলুন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখি। প্রথমে এখানে রয়েছে পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা। পারিবারিক হিসাব ব্যবস্থাটা আসলে কি? এই যে পরিবারে আয় ব্যয়ের সঠিক হিসাব না থাকলে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ফলে কি হয়, পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয়। তাই ব্যবসা প্রতিষ্ঠানের মতো প্রতিটি পরিবারেরও আয় ব্যয় হিসাব সংরক্ষণ করা প্রয়োজন। তো এইখানে পারিবারিক আয় ব্যয় হিসাবের কিছু গুরুত্ব দেওয়া আছে, পাশাপাশি এখানে বৈশিষ্ট্য আছে যে পারিবারিক হিসাব ব্যবস্থা কি কি বৈশিষ্ট্য। সো এটা একটা অমুনাফাভোগী সংগঠন। পরিবার কি কোনো মুনাফাভোগী সংগঠন? পরিবারের কি লাভ হলে সবাই কোনো লাখ টাকা পয়সা পায় এরকম কিছু না, এটা একটা অমুনাফাভোগী সংগঠন। স্বতন্ত্র একক নির্ধারণ, প্রতিটি পরিবারকে তার কর্তা ব্যক্তি বা অন্যান্য ব্যক্তি থেকে পৃথক বিবেচনা করে হিসাব নিকাশ সম্পন্ন করতে হয়। দায়বদ্ধতা নেই, পরিবারের হিসাব নিকাশ কারো নিকট পেশ করতে হয় না, এটা শুধুমাত্র নিজেদের ভালোভাবে সচ্ছলভাবে হিসাব রাখার জন্য এটা ব্যবহার করা হয়। নগদ লেনদেন হয়ে থাকে পারিবারিক হিসাবে বেশি। আর নির্ধারিত খাত তো তোমরা জানোই যে বিভিন্ন ধরনের ব্যয়গুলো পরিবারে কী কী ধরনের ব্যয় হয় এটা আমরা অঙ্কে গিয়ে দেখব। চলো যাই, প্রয়োজনীয়তাগুলি একটু পড়ে নিও। পারিবারিক বাজেট বলতে কি বোঝায় সেটা তো আমরা সবাই মোটামুটি জানি, যে বাজেট হচ্ছে গিয়ে কোনো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। অর্থাৎ তুমি সামনের শুক্রবারে একটি ক্রিকেট ম্যাচ খেলবে, তো সেই ম্যাচের জন্য বল লাগবে 3টি, ব্যাট লাগবে 2টি, এক সেট স্ট্যাম্প লাগবে। তো এইগুলো তোমাদের কাছে যেহেতু নেই, এগুলো কিনতে হবে, এগুলো কিনতে কত টাকা প্রয়োজন, এটা একটা আনুমানিক সংখ্যা নির্ধারণ করাই হচ্ছে বাজেট। তারপরে কি এই বাজেট অনুযায়ী কি করো, তোমরা সবার কাছ থেকে কিছু টাকা পয়সা উঠাও, তারপরে মার্কেটে গিয়ে সেগুলো কিনে নিয়ে আসো। তো এখন দেখা যায় অনেক সময় টাকার ঘাটতি থাকে, যে বাজেটের তুলনায় খরচটা বেশি হয়, দাম বেশি পড়ায় কিছু টাকা নিজেদের পকেট থেকেও কিনে নিয়ে আসতে হয়। আবার অনেক সময় টাকা ফেরত আসে, তখন আমরা কি করি, টাকাগুলো সবার মাঝে সমানভাগে ভাগ করে দিই যত টাকা ফেরত আসে। তো এটাই হচ্ছে মূলত বাজেটের ধারণা। বাজেট বলতে আসলে কি বোঝায়, আমরা একটু নিচের দিকে যাই। এখানে পারিবারিক বাজেটের একটা নমুনা দেওয়া আছে, যে পারিবারিক বাজেটে কি কি ধরনের আয় থাকে আর কি কি খাতে ব্যয় হয়, সম্ভাব্য ব্যয় আর কি। যেমন চালে খরচ হতে পারে এত, আটা ময়দা লবণ চিনি ইত্যাদি ইত্যাদি, কাঁচা বাজারে এত, শিক্ষা খাতে এত, মানে একটা পরিবারের যাবতীয় খরচ আর কি। তো আমরা এগুলো না করে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ যেটা আছে সেখানে চলে যাই। আমাদের অঙ্ক আসলে বেশিরভাগ এখান থেকেই আসে। তো আমাদের যেই ক্রয় বিক্রয়কারী এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ছিল, সেখানে যেমন 5টি ধাপ ছিল, সেখান থেকে আমরা 3টে শিখেছিলাম। ঠিক সেরকমভাবেই পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে 3টা ধাপ রয়েছে। সেগুলো হচ্ছে কি কি? প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তো এখানে একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে প্রাপ্তি ও প্রদান হিসাব, এই নামের মাঝখানেই কিন্তু এই মানে অঙ্কটা বা এই প্রাপ্তি প্রদান হিসাব কি কি নিয়ে হবে সেটার একটা মানে ধারণা বা একটা ক্লু দেওয়া আছে। যেমন প্রাপ্তি বলতে আমরা কি বুঝি, একটি অর্থ বছরে যত রকম প্রাপ্তি আছে, তাহলে পরিবারের জন্য যত প্রকারের প্রাপ্তি মানে যেইভাবে তারা টাকাগুলো পাবে সেগুলো, আর প্রদান হচ্ছে ঠিক যতভাবে টাকা পরিবার থেকে চলে যাবে সেগুলো আমরা এই প্রাপ্তি আর প্রদান হিসাবে লিখব।
তো প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বছরের শুরুতে নগদ টাকা থাকে, ব্যাংক ঋণও থাকতে পারে, ব্যাংক ব্যালেন্সও থাকতে পারে। প্রদানের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু হতে পারে যে বছরের প্রথমেই একটা দায় রয়ে গেছে, এরকম কিছু থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক। এখন আমরা আসি আয় ব্যয় বিবরণী। আমরা যেমন আর্থিক অবস্থার বিবরণী করেছিলাম, সেখানে বিশদ আয় বিবরণী বের করে নিট লাভ বের করেছিলাম, ঠিক তেমনভাবেই এই প্রাপ্তি ও প্রদান হিসাবের পরে আয় ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা পারিবারিক আয় অথবা পারিবারিক ক্ষতির যেই পরিমাণ আছে সেটা নির্ণয় করব। পারিবারিক ক্ষতি বলতে কি বোঝায়, অর্থাৎ ঘাটতি হবে। পরিবারের তো আর ক্ষতি হয় না, এটাকে বলা হয় ঘাটতি। যে আমার সারা বছরেই মানে টোটাল টাকার ইনকাম ছিল সব সোর্স থেকে মিলে 50,000 টাকা, সব প্রাপ্তি আয়টায় মিলে, আর সকল ব্যয় হয়ে গেছে 55,000 টাকা, 5,000 টাকা অতিরিক্ত খরচ হয়েছে, 5,000 টাকা ঘাটতি আছে। তো এরকম কোনো রেজাল্টই বের হয় আয় এবং ব্যয় বিবরণী থেকে। তারপরে কি আর্থিক অবস্থার বিবরণী। এই আয় ব্যয় বিবরণীর যেই ফলাফল আছে সেটাকে প্লাস মাইনাস করতে হয় এখানে, এবং পাশাপাশি যত রকম সম্পদ থাকবে পরিবারের এবং যত প্রকার দায় থাকবে সেগুলোকে এখানে লিপিবদ্ধ করে হিসাব ক্লোজ করে দেওয়া হয়। সমান সমান হবে অবশ্যই হিসাবের নিয়ম অনুযায়ী। তো চলুন আমরা একটু নিচে যাই। একটা অঙ্কের মাধ্যমে গেলে হয়তো বুঝতে সহজ হবে। আচ্ছা, আমরা উদাহরণ 1-এ যাই। এখানে রয়েছে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিসেস রুবিনা নিজের বেতন ও স্বামীর ব্যবসায়ের আয় দিয়ে পরিবার পরিচালনা করেন। আর্থিক উপার্জনকারী ব্যক্তি হচ্ছে 2 জন এখানে। আচ্ছা, 2017 সালে তার পরিবারের আয় ব্যয়ের তথ্যাদি নিম্নরূপ। কি লিখেছে? 2017 সালে তার পরিবারের আয় এবং ব্যয়ের তথ্য। আচ্ছা, মাসে বেতন প্রাপ্তি 35,000 টাকা, বাড়ি ভাড়া বাবদ প্রদান করে কত? মাসে 18,000 টাকা। বছরে খাদ্য সামগ্রী বাবদ মোট ব্যয় হয় 1,20,000 টাকা। একটু খেয়াল করে দেখো, 2017 সালে তার পরিবারের আয় ব্যয়ের তথ্যে প্রথমে কি আছে? মাসে বেতন পায় 35,000 টাকা। আমরা বছরের হিসাব করব, কারণ আমরা বার্ষিক হিসাব বিবরণী প্রস্তুত করছি। তো মাসে যদি বেতন পায় 35,000 টাকা, তাহলে 12 মাসে টাকাটা অবশ্যই গুণ হয়ে বাড়বে। আবার বাড়ি ভাড়া বাবদ প্রদান করে যেহেতু 1 মাসে 18,000 টাকা, তাহলে 12 মাসে আরও বেশি টাকা প্রদান করবে, গুণ করে নেবে। এখানে অবশ্য লিখে দিয়েছে দেখো, বছরে খাদ্য সামগ্রী বাবদ মোট ব্যয় হয় 1,20,000 টাকা। এইটাকে কিন্তু আবার 12 দিয়ে গুণ করো না, কারণ এখানে লেখা আছে যে বছরে খাদ্য সামগ্রী, সারা বছরে খাদ্যের প্রতি কত খরচ হয় সেটা লিখে দিছে, আমার আর আলাদা করে গুণ করে নিতে হবে না। ঔষধ ও ডাক্তারের ফি 25,000 টাকা, এটা সারা বছরের হিসাব খরচ আর কি। ব্যবসায় হতে মুনাফা 4,80,000 টাকা, তাদের একটা ব্যবসা ছিল, ব্যবসা থেকে মুনাফা পেয়েছে 4,80,000 টাকা, এটা কি একটা আয়। কাপড় চোপড় ক্রয়ে খরচ হয়েছে কত? 32,000 টাকা। লেখাপড়ার খরচ বছরে 95,000 টাকা। ডাইনিং টেবিল ক্রয় করেছে কত? 42,000 টাকা। আয়কর প্রদান করেছে সরকারকে 16,000 টাকা খরচ। এছাড়াও কি কিনেছে? কম্পিউটার ও প্রিন্টার কিনেছে 76,000 টাকা। গ্যাস পানি বিদ্যুৎ বিল দিয়েছে 38,500 টাকা, এগুলো কিন্তু বছরে দিয়েছে, এগুলো আবার 12 দিয়ে গুণ করতে যাও না। ডিপিএসে জমা প্রদান 60,000 টাকা সারা বছরে। এখন আসি অন্যান্য তথ্য। ওই আর্থিক বিবরণীর মতো পারিবারিক আর্থিক বিবরণী বা আর্থিক তহবিল নির্ণয়ের ক্ষেত্রে মূল এন্ট্রির পাশাপাশি কিছু সমন্বয় দেয়া থাকে, সেগুলো আমরা দেখি। এই অঙ্কে কি কি সমন্বয় দেয়া আছে? 1 জানুয়ারি 2017 তারিখে তার পরিবারের নগদ তহবিল ছিল 22,000 টাকা, অর্থাৎ যেই বছরের হিসাবটা আমরা করব এই বছরের প্রথম দিনই তার কাছে ক্যাশ টাকা ছিল 22,000। তার কাছে আসবাবপত্র ছিল কত? 1,68,000 টাকার আসবাবপত্র পরিবারের সম্পত্তি ছিল। বছর শেষে দেখা গেল কি, যেই রকম বিল তারা পরিশোধ করছে এখানে লেখা আছে, তার থেকেও আরও 24,000 টাকা বকেয়া রয়ে গেছে। আচ্ছা, এখন কি করতে বলছে? উপযুক্ত তথ্য মতে প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ আমার পরিবারের টোটাল একটা হিসাবের সমীকরণ আমাকে এখন দেখাই দিতে হবে। সো আমরা ওই যে আগেই বলছিলাম, প্রাপ্তি এবং প্রদানের ক্ষেত্রে যত রকম নগদ টাকার প্রাপ্তি বছরে থাকবে সেগুলো দেখাবো, প্রদানের ক্ষেত্রে যত রকম প্রদান আছে সেগুলো দেখাবো, আয় ব্যয়ের ক্ষেত্রে শুধুমাত্র আয় এবং ওই বছরের ব্যয়গুলোকেই দেখাবো। ঠিক আছে, আয় ব্যয় নামের মধ্যেই কিন্তু উল্লেখ আছে আমাকে কি করতে হবে, এবং ব্যয়ের মধ্যে কিন্তু সমন্বয়ের যে কাজগুলো থাকে সেগুলো চলে আসবে আয় ব্যয় বিবরণীতে। আর আয় ব্যয় হিসাবের মানে ব্যালেন্স নিয়ে কি করব? আর্থিক অবস্থার বিবরণীতে
যদি প্লাস করতে হয় প্লাস করব, যদি মাইনাস করার হয় মাইনাস করব। চলুন দেখি কি আছে। প্রথমেই আছে রুবিনার পরিবারের প্রাপ্তি ও প্রদান হিসাব। এখানে কি রয়েছে, প্রথমেই দেখছি নগদ তহবিল বছরের শুরুতেই ছিল তার কাছে ক্যাশ 22,000 টাকা, এটা অবশ্যই তার পরিবারের জন্য ওই বছরের প্রাপ্তি। তারপরে কি বেতন প্রাপ্তি, বেতন পেয়েছে কত টাকার, 35,000 ইন্টু এই যে 12 মাসে টোটাল 4,20,000 টাকা প্রাপ্তি ছিল বেতনে। এছাড়া কি পেয়েছিল, ব্যবসায় থেকে মুনাফা পেয়েছিল 4,80,000 টাকা। এই ছিল তার পুরো বছরের প্রাপ্তি। আর এছাড়া কিন্তু কোনোভাবেই আর তিনি সে টাকা বছরে কোথাও থেকে পায় নাই। আর প্রদান কি ছিল, বাড়ি ভাড়া ছিল 12 মাসে এত টাকা, খাদ্য সামগ্রী বাবদ, ঔষধের খরচ, কাপড় চোপড়, হাবি জাবি বিলে, গ্যাস পানি ও বিদ্যুৎ বিল দিয়েছে 38,000 টাকা, 38,500 টাকা মানে প্রদান করেছে। ডিপিএস জমা হয়েছিল 60,000 টাকা। এছাড়া আর কোনো লেনদেন প্রদানের ক্ষেত্রে ছিল না। তো সবগুলো প্রাপ্তি আর সবগুলো প্রদান হিসাব করে দেখা গেল যে প্রাপ্তির পরিমাণ ছিল বেশি, কত, 2,01,500 টাকা সারা বছরে মোট প্রাপ্তি ছিল বেশি। এই যে হাতে নগদ লিখে দেখিয়ে দিয়েছে 2,01,500 টাকা, অর্থাৎ তার পুরো বছরে যত টাকা আসছে তার থেকে ব্যয় হয়েছে 2,01,500 টাকা কম, অর্থাৎ এই টাকাটা কি তার হাতে রয়ে গেছে। এটাই হাতে নগদ দেখিয়ে 2017 সালের 12 নম্বর মাসের 31 তারিখ অর্থাৎ বছরের শেষ দিনে উদ্ধৃত বা ব্যালেন্স হিসেবে দেখিয়েছে যে মিস্টার অমুকের, এই যে মিস্টার রুবিনার আর কি পরিবারের এখনও 2,01,500 টাকা হাতে আছে। এই হচ্ছে সকল প্রকার প্রাপ্তি এবং প্রদানের হিসাব করলাম আমরা। প্রথমে কত টাকা আসছে তো কত টাকা গেছে। এখন আমরা কি বের করব, আয় এবং ব্যয়ের একটা উদ্ধৃত, আয় ব্যয় হিসাব। চলে যাই, মিসেস রুবিনার পরিবারের আয় ব্যয় বিবরণী। ওকে ফাইন, কি কি আয় করেছি, বেতন থেকে প্রাপ্তি পেয়েছি 4,20,000 টাকা, আর ব্যবসায় থেকে আয় করেছি 4,80,000 টাকা। এই দুইটাই কিন্তু আয় করেছি। ওই যে আমার হাতে নগদ ছিল ওগুলা কিন্তু আয় না, ওগুলা ছিল কি আমার প্রাপ্তি, বছরের শুরুতে প্রাপ্তি ছিল। তো আয়ের ক্ষেত্রে এই দুইটা এন্ট্রি আছে, এই দুইটা এন্ট্রি যোগ করে দেখলাম আমাদের আয় হয়েছে 9 লক্ষ টাকা। এখন আসি ব্যয়ে। ব্যয় করেছিলাম কি কি, বাড়ি ভাড়ায় ব্যয় করেছি, খাদ্য সামগ্রী বাবদ, ঔষধ ও ডাক্তারের ফি দিয়েছি, কাপড় চোপড় ক্রয় করেছি, লেখাপড়া খরচ দিয়েছি, আয়কর দিয়েছি 16,000 টাকা, গ্যাস পানি ও বিদ্যুৎ বিল ছিল 38,500 টাকা। কিন্তু ওই যে বছর শেষে সমন্বয়ে দেখলাম কি বকেয়া ছিল আরও 24,000 টাকা, এটাও আমি দিয়েছি। সো আয় ব্যয়ের বিবরণীতে এই বকেয়াটাকে যোগ করব, অগ্রিম থাকলে বাদ করে দিব। সব কিছু হিসাব করে দেখলাম কি আয় উদ্ধৃত, অর্থাৎ ওই বছরের জন্য আয় হয়েছে মানে ইনকাম হয়েছে সত্যিকার অর্থে রুবিনার কত, 3,33,500 টাকা তার আয়। আর প্রাপ্তি প্রদানে গিয়েছি বের করেছিলাম হাতে নগদ। হাতে নগদ মানে কি ব্যালেন্স যেটা, তো হাতে নগদের পরিমাণ আর আয় কিন্তু এক জিনিস না। হাতে নগদ হচ্ছে সকল প্রকার খরচ করার পরে যে টাকা ক্যাশ আছে সেটা, আর আয় হচ্ছে অরিজিনালি ওই বছরে আমি কত টাকা ইনকাম করেছি, ইনকাম করার পরে খরচ করার পরে যেটা আছে ওইটাই হচ্ছে আমার কি আয়। তো চলো আমরা এখন আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাই মিসেস রুবিনার। এখন আমরা দেখলাম কি সম্পদের ক্ষেত্রে হাতে নগদ কত, 2,01,500 টাকা। ওই যে সারা বছরে হ্যান্ড ক্যাশ ছিল প্রাপ্তি প্রদান হিসাবে 2,01,500 টাকা। এছাড়া আর কি কি সম্পদ ছিল, আমার আসবাবপত্র ছিল 1,68,000 টাকা। তারপরে বছরের মধ্যে আমি কি ডাইনিং টেবিল কিনছিলাম 42,000 টাকা, এটাও একটা আসবাবপত্র, সেটা আমি যোগ করে 2,10,000 টাকা। ওই বছরে কম্পিউটার প্রিন্টার কিনেছি, যেটাও আমার একটা আসবাবপত্রজনিত সম্পত্তি বলা চলে, 76,000 টাকা। এছাড়াও ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম, অর্থাৎ এটা আমি আমার ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখছি 60,000 টাকা, এটাও কি একটা সম্পদ। তো ওই বছরে টোটাল আমার সম্পত্তি হচ্ছে 5,47,500 টাকার সম্পত্তি। এখন দেখি আমার কি কি দায় ছিল। বকেয়া গ্যাস ও পানির বিল ছিল 24,000 টাকা, এটা একটা। তারপরে দায়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে পারিবারিক তহবিল। এবং এর সাথে কি করব, যোগ করব আয় বা এই যে আয় বিবরণীর যে উদ্ধৃত 3,33,500 টাকা, এটা আমি যোগ করব যেহেতু আমার আয় হয়েছে। যদি ব্যয় হইতো তাহলে আমি কি করতাম, বাদ দিয়ে দিতাম। এটা আর্থিক অবস্থার বিবরণীর নিয়ম পারিবারিক আয় ব্যয় তহবিলের, ঠিক আছে।
তো সব কিছু যোগ করে দেখলাম আমার সম্পদ এবং দায় 5,47,500 টাকা সমান সমান হয়েছে। এখন আসি একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে পারিবারিক তহবিল নির্ণয়। পারিবারিক তহবিল নির্ণয় করতে হলে কী করতে হয়? প্রারম্ভিক সকল সম্পত্তিগুলি যোগ করে দিয়ে প্রারম্ভিক দায়গুলি বাদ দিয়ে দিতে হয়। তো প্রারম্ভিক সম্পত্তি ছিল, নগদ তহবিল ছিল 22,000 টাকা, আসবাবপত্র ছিল 1,68,000 টাকা, সব মিলে 1,90,000 টাকা ছিল প্রারম্ভিক তহবিল, মানে পারিবারিক তহবিল যেটা প্রথমে। সো এই পারিবারিক তহবিলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সম্পত্তিগুলি যোগ করে প্রারম্ভিক দায়গুলি বাদ দিয়ে দিব। বছরের শুরুতে যদি কোনো ঋণ থাকতো, লেখা থাকতো, সেটাকে আমরা কি করতাম? বাদ দিয়ে দিতাম। সো এভাবে পারিবারিক তহবিল নির্ণয় করতে হয়। তো আশা করি সহজে তোমরা বুঝতে পারছো। আর্থিক অবস্থার বিবরণীতে এই জিনিসটা খেয়াল রাখবে, কোথায় কি যোগ করতে হবে, কোথায় কি বাদ দিতে হবে। বাস, হিসাব সহজ। বলো এর চাইতে হিসাব কি সহজ হতে পারে? একটু মাথা খাটাইলে এখানে ফুল মার্কস পাওয়া সম্ভব। দেখি আমি একটা পারিবারিক তহবিলের উদাহরণ নিচ থেকে দেখাইতে পারি কিনা। এই যে একটা পারিবারিক তহবিল আছে, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আমরা যে অঙ্কটা বুঝলাম এখানে কোনো প্রারম্ভিক দায় ছিল না, তাই মাইনাস হয় নাই। যদি থাকে এভাবে মাইনাস করে নিবে, ঠিক আছে? সো আমরা মনে হয় পারিবারিক তহবিল সম্পর্কে বুঝতে পারছি।